দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা, আমরা আজকের আগে আমি প্রায় 7 থেকে 8টা লেকচার দিয়েছি, তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম অনলাইনে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে। তো আমার মনে হয় এখন আর আমরা ওইটা নিয়ে আসলে একটা অধ্যায়ের উপরে যদি এতগুলো ক্লাস হয়ে যায়, তোমাদের তো অনেকগুলো অধ্যায়, সব কিছু মিলে আসলে প্রত্যেকটা অধ্যায়কেই আমরা একটু প্রাধান্য দিতে হয়, কারণ কোনো অধ্যায় কম না। যেহেতু তোমাদের অধ্যায় সংখ্যা সীমিত করে দিয়েছে, তোমরা কোনো অধ্যায় থেকে আসলে রেহাই নেওয়ার চেষ্টা করবে না। তো আজকে আমি আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। দেখো, এতদিন তোমাদের অনেকগুলো অধ্যায় ছিল, পুরো সিলেবাসটাই তোমাদের ছিল, যেখান থেকে তোমরা আসলে চয়েস করে একটা অপশন মানে সুযোগ ছিল যে আমি এই চ্যাপ্টারটা অ্যান্সার করবো না, আমি এই অধ্যায়ের গাণিতিক সমস্যাটা অ্যান্সার করব। তুমি একটা মানে পছন্দ করার একটা সুযোগ ছিল। কিন্তু এখন তোমার এমন একটা অবস্থায় তোমরা পড়ে গিয়েছ যে অধ্যায়গুলোকে এত সীমিত করে দিয়েছে যে এই কটা অধ্যায় তোমাকে পড়ে যেতে হবে। যদি না এমনই হয়ে যায় যে তোমরা ওই অধ্যায়গুলোর মধ্যে থেকে তোমাকে যা কিছু আছে সব কিছুই আনসার করতে হবে, তুমি কোথায় যাবা তখন? যার কারণে তোমরা যে কটা অধ্যায় তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এই অধ্যায়গুলোর মধ্যে যেন তোমাদের কোনো কিছুই বাকি না থাকে। কি এসছে কি আসেনি এটা নিয়ে তোমরা ভাববা না, তোমরা ভাববো হচ্ছে তুমি কি জানো না, আমরা যেটা শিখিনি এখন আমাদেরকে মনে করতে হবে, যেহেতু অধ্যায়ের ব্যাপারটা বলা আছে, আমরা এই অধ্যায়ের মধ্যে যা যা কিছু আমাদের সিলেবাসে আছে আমরা সব কিছুই শিখবো। এবার বিগত বছরে কি এসছে কি আসেনি এই বিষয়টা আমার মনে হয় আমরা মাথার কাছে এখন আপাতত নাইবা রাখি। তো চলো আজকে আমরা মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এর আগে আমরা আসলে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি তোমরা ইতিপূর্বে কোনো না কোনো স্যার তোমাদেরকে এই অধ্যায়ের উপরে শিখিয়েছেন। তো সেখানে আমরা বেশি প্রাধান্য দিয়েছি আসলে লিফো এবং ফিফো দুইটা পদ্ধতি ছিল। মাল ইস্যু করার পদ্ধতি, গুদাম থেকে কারখানায় মাল ইস্যু করার বা গুদাম থেকে মাল বিক্রি করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ছিল, সেখানে আমরা ফিফো লিফো ভারযুক্ত গড় এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আসলে মজুত পণ্য হিসাব রক্ষণ করার যে পদ্ধতিগুলো রয়েছে সেই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে মনে কোনো আলোচনা হয়নি। তো আজকে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো যতটুকু সম্ভব আজকে আমরা একটু শিখি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। দেখো, অধ্যায়ের নামটা হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, কিন্তু আমরা অধ্যায় থেকে ইতিপূর্বে যা শিখেছি, আগে যা যতটুকু তোমরা শিখেছ বা আমরা শিখিয়েছি, আসলে এটা ছিল মজুত পণ্য। আগে তো আমার মজুত পণ্য হিসাব রক্ষণ করতে হবে, মজুত পণ্য আসবে, আমি সেটাকে সংরক্ষণ করব, দেন ওইখান থেকে আমি কিভাবে মাল বিক্রি করব, কোনটা আগে করব কোনটা পরে করব, সেইটা হচ্ছে আমার পরের ধাপ। কিন্তু আমরা আসলে প্রথম ধাপটাকে স্কিপ করে গিয়েছি, আমরা খুব বেশি প্রাধান্য দিয়েছি মাল বিক্রি করার ব্যাপারটাকে, মাল ইস্যু করার ব্যাপারটাকে, কিন্তু আমাদের মূল জিনিসটাই রয়ে গিয়েছে। তো এখন আমরা সেই জিনিসটাই শিখব। দেখো, একটা প্রতিষ্ঠান মজুত পণ্য হিসাব রক্ষণ করার জন্য, আমি খুব বেশি টাইম নষ্ট না করে তোমাদেরকে স্ট্রেট বলে দিচ্ছি, দুইটা পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ দুইটা সিস্টেম আমরা মেনটেন করি। একটা হচ্ছে যেটাকে আমরা বলি কালান্তিক মজুত পদ্ধতি, আরেকটাকে বলি আমরা নিত্য মজুত পদ্ধতি। নিত্য মজুত পদ্ধতির আরেকটা নাম হচ্ছে আমাদের ধারাবাহিক মজুত পদ্ধতি, অবিরত মজুত পদ্ধতি। আর কালান্তিক মজুত পদ্ধতির নাম হচ্ছে আমাদের অধারাবাহিক, এটা বিরত পদ্ধতি। অর্থাৎ এটা হচ্ছে এই যে কালান্তিক মজুত পদ্ধতিতে যারা মাল কোনো পণ্যের হিসাব, মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করেন, তাদের ধারণাটা হচ্ছে যে আমরা পণ্য ক্রয় করা থেকে শুরু করে পণ্য বিক্রয় করা পর্যন্ত, ইভেন বিক্রি করা হয়ে গেল, বিক্রয়ের জন্য তৈরি করা রেডি করা পর্যন্ত যাবতীয় মাঝখানে যত খরচ হবে, প্রত্যেকটা খরচকে আমরা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ পৃথক পৃথক হিসাব খাতে আমরা নাম দিব। যেমন ক্রয়ের জন্য ক্রয় নাম দিব, ক্রয় পরিবহনের জন্য ক্রয় পরিবহন বলবো, আমদানি শুল্কের জন্য আমদানি শুল্ক বলবো, মজুরির জন্য মজুরি বলবো, ক্রয় বাট্টার জন্য ক্রয় বাট্টা বলবো, ক্রয় ফেরতের জন্য ক্রয় ফেরত বলবো। এইটা হচ্ছে আসলে কালান্তিক, যেটা আমরা নবম দশম শ্রেণী থেকে অদ্যাবধি করে আসছি। আর নিত্য মজুত পদ্ধতির কথা হচ্ছে যে না, এটা হতে পারে না। নিত্য মজুত পদ্ধতির নিয়মটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার পণ্য ক্রয় করে ওই পণ্যের পিছনে
যত ধরনের খরচ হবে বিক্রয়ের জন্য রেডি করা পর্যন্ত যাবতীয় খরচের লোডটা ওই পণ্যের উপরে পড়বে। এগুলোকে আলাদা করার কোনো প্রয়োজন নেই। দেখো তোমরা তো এখন অনেক কিছু করে এসছো, যেহেতু সামনে পরীক্ষার্থী, তোমাদেরকে মনে হয় এটা বুঝতে খুব বেশি কষ্ট হবে না। আমরা ক্রয়কে ক্রয় বলি, ক্রয় পরিবহনকে ক্রয় পরিবহন বলি, জাবেদাগুলো যখন দেই, ক্রয় ফেরতকে ক্রয় ফেরত বলি, আর ক্রয় বাট্টাকে ক্রয় বাট্টাই বলি। কিন্তু আলটিমেটলি একটা হিসাবকাল শেষে, হিসাবকালের অন্তে গিয়ে আমরা চূড়ান্ত হিসাব যখন প্রণয়ন করি, আর্থিক বিবরণী যখন প্রণয়ন করি, আলটিমেটলি কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আবার সবাইকে এক করে ফেলি। ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দেই, তারপর আমরা ক্রয় পরিবহনটা যোগ করি, মজুরি যোগ করি, আমদানি শুল্ক যোগ করি, জাহাজ ভাড়া যোগ করি, এভরিথিং আমরা যোগ করে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করি। ফাইনালি কিন্তু আমরা কাজটা ঠিকই করে থাকি। এই জন্য আমরা এই কাজগুলোকে কালের অন্তে গিয়ে করে আমরা মুনাফা বা ক্ষতি আমরা নির্ণয় করে থাকি। কিন্তু দেখো, কাজটা কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। সেটা কখন? হিসাবকালের অন্তে গিয়ে, মানে অন্তিম লগ্নে গিয়ে আমরা করি। যার কারণে এই পদ্ধতিটাকে আমরা বলি যে কালান্তিক মজুদ পদ্ধতি। কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে যারা হিসাব সংরক্ষণ করেন, আমরা যদি হিসাব সংরক্ষণ করেই থাকি মজুদ পণ্যের হিসাব, সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যেই পণ্যটাকে নিয়ে আমার এই আনুষঙ্গিক খরচগুলো হচ্ছে, এই প্রত্যেকটা খরচের লোড এই পণ্যের উপরে পড়বে। আমি যদি মনে করো এই পেনটা কিনে থাকি 50 টাকা দিয়ে, এই পেনটা কিনতে গিয়ে যদি আমার পরিবহন খরচ হয়ে থাকে 20 টাকা, এই পেনের জন্য যদি আমার কেনার জন্য যদি আমার আরও খরচ হয়ে থাকে 30 টাকা, শুল্ক যদি যায় 10 টাকা, আলটিমেটলি প্রত্যেকটা জিনিসের লোড হবে এই পেনের উপরে। ফাইনালে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই পেনটার দাম কত, আমি কিন্তু বলে দিব 80 টাকা বা 90 টাকা বলতে পারবো, কারণ আমার প্রত্যেকটা জিনিসের লোডে সেটার উপরে পড়েছে। আমরা যখন কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা ক্রয় বলি, ক্রয়ের জন্য একটা খতিয়ান করি, ক্রয় পরিবহন বলি, ক্রয় পরিবহনের খতিয়ান করি, ক্রয় ফেরত বলি, ক্রয় ফেরতের খতিয়ান করি। মানে যাই করি না কেন আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে খতিয়ান করি। 4-5টা খতিয়ান মিলে তারপর আমরা বলতে পারি আমাদের পণ্যের পিছনে লোড কত। খেয়াল করে দেখো, একটা কাস্টমার যদি এসে বলে, হতে পারে অনেক পণ্য আছে, আমরা ভুলে যেতেই পারি, আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই পণ্যটার দাম কত, তখন কিন্তু আমরা অনেক সময় ভুলে যেতেই পারি যে এই পণ্যটা যেন কত শুধু কেনা দাম বললে তো হবে না, এটির পিছনে আরও অনেকগুলো খরচ আছে। সব কিছু মিলিয়ে তারপর আমাকে ঠিক করতে হয় এই পণ্যটা আমার কত পড়েছে। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু নিত্য মজুদ পদ্ধতির কথা হচ্ছে যে না, এই পণ্যটা যখনই আপনি কিনবেন, এই পণ্যের পিছনে আনুষঙ্গিক খরচগুলো সব এক খাতায় লিখবেন, একই নামে লিখবেন। তাহলে একটা খাতা খুললে আপনি দেখতে পারবেন এই পণ্যের পিছনে আপনার লোড কতটুকু। দেন আপনি একজন কাস্টমারকে খুব সহজেই বলতে পারবেন যে এই পণ্যটার দাম হচ্ছে এত টাকা। তো যার কারণে আজকে আমরা একটু দেখব যে কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো কীভাবে হিসাবের বইতে লেখা হয়। আজকে শুধু আমরা এইটুকু শিখব, এরপরে আমরা আগামী ক্লাসে দেখব আমরা কী করতে পারি। কালান্তিক মজুদ পদ্ধতি, এই ক্ষেত্রে আমাদের ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহকে লিপিবদ্ধ করব কিভাবে। যেমন পণ্য ক্রয় করা হলে, আমরা যদি পণ্য ক্রয় করি সেই জাবেদাটাকে আমরা কীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করবো কালান্তিক মজুদ পদ্ধতি। দেখো, আমি একটু আগে বলেছি যে কালান্তিক মজুদ পদ্ধতি মানে হচ্ছে আমি তুমি জেনারেলি যে জাবেদাগুলো করে আসি 9 থেকে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা নর্মালি যে জাবেদা করে থাকি, পণ্য ক্রয় করে থাকলে ঠিক একই স্টাইলটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কালান্তিক মজুদ পদ্ধতি। তাই এখন আমরা পণ্য ক্রয় করলে জাবেদা দিই কি? আমরা জাবেদা দিই ক্রয় হিসাব ডেবিট, নগদে কিনলে নগদান হিসাব ক্রেডিট, আর বাকিতে কিনলে পাওনাদার হিসাব ক্রেডিট। এই কাজটা কিন্তু আমরা করি, এটাই আমরা করি। কিনলাম, ক্রয়কৃত পণ্য আমাদের আনতে হয়, এই আনার জন্য আমাদের পরিবহন খরচ হয়, ক্রয় পরিবহন প্রদান করার জাবেদা। আমরা যদি ক্রয়ের জন্য পরিবহন খরচ প্রদান করি তাহলে আমরা নর্মালি জাবেদা দেই কি? ক্রয় পরিবহন হিসাব ডেবিট বা আন্তঃপরিবহন হিসাব ডেবিট, ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ভালো, আমরা আনলাম, পণ্য কিনলাম,
পণ্য আনলাম, এবার ডেফিনেটলি আমি যে পণ্যের ফরমাইশ দিয়েছি বা যেমন পণ্যের চাহিদা দিয়েছি আমি, আমার সাপ্লায়ার আমাকে ঠিক সেই কোয়ালিটি এবং সেই মানের বা সেই সাইজের একই আমার আদেশ অনুযায়ী পণ্যটা দিয়েছে কি না, এটা ডেফিনেটলি আমরা চেক করব। চেক করতে গিয়ে যদি দেখি যে কোনো কোনো পণ্য আমাদের চাহিদা মোতাবেক ছিল না, ভিন্ন রকম, আমার চাহিদা এবং তার সরবরাহের মধ্যে একটু বৈষম্য রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ওই পণ্যটাকে কখনো কখনো আমরা ফেরত দিয়ে থাকি। যদি আমরা ফেরত দিয়েই থাকি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? ক্রয় ফেরতের জাবেদা। আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরতের জাবেদা দিই কীভাবে? পাওনাদার হিসাব ডেবিট বা নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এটা আমরা কিন্তু নর্মালি দিয়ে থাকি। দিলাম আমরা পণ্য ফেরত। আচ্ছা, আমি পণ্য কিনলাম, আনলাম, পণ্য যাচাই বাছাই করে যদি দেখি যে আমার কোনো পণ্য ফেরত দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি পণ্যটাকে ফেরত দিয়ে দিলাম। এবার তো যদি আমি লোকের কাছ থেকে, আমি যার কাছ থেকে পণ্য ক্রয় করেছি, যদি তার কাছে আমার যদি কোনো দেনা থেকে থাকে, অর্থাৎ তার কাছ থেকে যদি আমি আগে পণ্যটা বাকিতে ক্রয় করে থাকি, ডেফিনেটলি সে এখন বলবে যে আপনার সমস্ত প্রসেসিং কমপ্লিট, আপনি যাচাই বাছাই করে আপনার পণ্য ফেরত দেওয়া যেটা সেটাও দিয়েছেন, এবার আমার টাকাটা আমাকে পরিশোধ করেন। তখন আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করতে হতে পারে। টাকা যদি পাওনাদারকে পরিশোধ করি, পাওনাদারকে বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা প্রদান করা হলে। বাট্টাকালীন সময় কে? দেখো, আমাদের সাথে আমরা যখন বাকিতে কারো কাছে পণ্য ক্রয় করি, তখন আমাদের যেই সাপ্লায়ারটা যিনি আছেন, তিনি আমাদেরকে একটু প্যাকেজ ডিক্লেয়ার করেন, আমাদেরকে কিছু অফার দেন তার পাওনা টাকাটা সে খুব ত্বরিত আদায় করার জন্য। অনেক সময় আমাদেরকে বলে যে আপনি, ধরো এমন কিছু বলে যে আপনি যদি 5 দিনের মধ্যে টাকা দেন 5% ডিসকাউন্ট পাবেন, যদি 10 দিনের মধ্যে টাকা দেন 3% পাবেন, যদি 15 দিনের মধ্যে দেন 2% পাবেন, 20 দিনের মধ্যে দিলে 1% পাবেন, 20 দিন পরে দিলে আপনি আমার নেট পুরো টাকা দিবেন 30 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। দেখো, শর্তের পর শর্ত, একটার পর একটা কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছেন, অফার দিয়েছেন। 5 দিনের মধ্যে যা দিবেন 5% ডিসকাউন্ট পাবেন, 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করেন 3% দিতে পারে, আমাকে ভ্যারাইটিস অফার সে দিতে পারে। এই যে ডিসকাউন্টের যেই ঘটনাটা, দেখো, একটার পর একটা, ডিসকাউন্টের পর ডিসকাউন্ট, অফারের পর অফার, শর্তের পর শর্ত, এই জন্য এটাকে আমরা বলি চেইন ডিসকাউন্ট। একদম শর্তের পর শর্ত, একটার পর একটা, শিকলের মতো, দেখো শিকলের মতো লেগে আছে, এই জন্য আমরা এটাকে বলি চেইন ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের মতো একটা অফার তিনি আমাদেরকে দিয়ে থাকেন। কখনো আমাদেরকে বলেন যে 2/10 N/30, অর্থাৎ 2 দিনের মধ্যে যে টাকাটা আপনি পরিশোধ 10 দিনের মধ্যে যে টাকাটা আমরা পরিশোধ করতে পারবো, সেই পরিমাণ টাকার উপরে তিনি আমাদেরকে 2% বাট্টা প্রদান করবেন। তবে সর্বোচ্চ আমি 30 দিনের মধ্যে তার সম্পূর্ণ টাকা পুরো টাকাটা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে 10 দিন পর ক্রস হয়ে গেলে আমি আর কোনো ডিসকাউন্ট পাবো না। যার কারণে এই যে এইটাকে বলি আমরা চেইন ডিসকাউন্ট। এই অনেকগুলো চেইনের মধ্যে থেকে দুইটা টুকটা ছিঁড়ে মনে করো যে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এই নেন, এই শর্ত আমি আপনাকে দিলাম, আপনি যদি পারেন আপনি আমার টাকাটির মধ্যে দিয়েন, আপনি 2% ছাড় পাবেন, আর যদি না পান তাহলে আপনাকে কোনো ছাড় দিব না, আপনি 30 দিনের মধ্যে আমার পুরো টাকা দিবেন। তো দেখো, এখানে দুইটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। এইটা হচ্ছে আমার ডিসকাউন্ট, এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পেমেন্ট পিরিয়ড, অর্থাৎ আমার বাট্টাকালীন সময় হচ্ছে এখানে, বাট্টার শর্তটা এখানে, এখানে বাট্টার কোনো শর্ত নাই, এখানে হচ্ছে আমার পরিশোধের সময়সীমাটা। এইটার মধ্যে আবার এই দুইটা হচ্ছে আমার বাট্টার হার, আর এই 10টা হচ্ছে আমার বাট্টাকালীন সময়। 2 হচ্ছে আমার বাট্টার হার, আর 10 হচ্ছে আমার বাট্টাকালীন সময়। আর এখানে আমার কিছু নাই। তো আমাদেরকে, যদি আমরা এটাই বললাম, যদি আমি আমার পাওনাদারকে এই 10 তার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে যদি আমি টাকা দিতে পারি, তাহলে আমি তার কাছ থেকে কিছু বাট্টা পাবো। এটাই হচ্ছে সেই কথা যে পাওনাদারকে বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা প্রদান করা হলে, যদি আমি পারি আমার সময়ের মধ্যে টাকা দিতে, সেই ক্ষেত্রে আমি জাবেদা দিব পাওনাদার হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট, ক্রয় বার্তা লেখা হয় আধুনিক ভাষায়, ক্রয় বার্তা ক্রেডিট। দেখো, যদি আমি দিতে পারি আর যদি আমি পাওনাদারকে বার্তাকালীন সময়ের পরে টাকা প্রদান করি, সেক্ষেত্রে শুধু এই বার্তাটা হবে না, পুরো টাকাটাই তাকে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আমি তাকে পুরো টাকার ধরো 2% বার্তা, 98% আমি নগদ দিব। আর যদি আমি বার্তাকালীন সময়ের মধ্যে দিই তাহলে আমার বার্তা হবে না, পাওনাদারকে তার নগদ টাকা 100% পরিশোধ করতে হবে। এইটা হচ্ছে আসলে আমার ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা কালান্তিক মজুদ পদ্ধতিতে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে অলরেডি অবগত। কিন্তু যদি আমাদের নিত্য মজুদ পদ্ধতি হয়ে থাকে, নিত্য মজুদ পদ্ধতি যদি হয়ে থাকে, দেখো নিত্য মজুদ পদ্ধতির কথা হচ্ছে যে আপনি পণ্য ক্রয় করেছেন, ক্রয় লিখেছেন, ক্রয় পরিবহন লিখেছেন, খরচ করেছেন, ক্রয় পরিবহন লিখেছেন না, আপনি ক্রয় পরিবহন লিখতে পারবেন না। পণ্যের জন্য হয়েছে, পণ্যের মধ্যে দিবেন। ক্রয় ফেরতের জন্য আপনি ক্রয় ফেরত বলতে পারবেন না। মানে ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এই 4টা শব্দ নিয়ে তাদের অ্যালার্জি আছে। তারা এই 4টা শব্দকে একত্র করে ফেলতে চায়। তাদের কথা হচ্ছে আপনি পণ্য ক্রয় করেছেন, আপনি এই পণ্যটাকে আপনি এটার জন্য জাবেদা দিবেন মজুদ পণ্য হিসাব ডেবিট, অনেকে বলে ব্যবসায়িক পণ্য হিসাব ডেবিট, আমরা দিলাম মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান বা পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো, ক্রয় বলে নাই, নগদান বা পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় তারা বলেনি। ক্লিয়ার? দেখো, 2 নম্বরের জন্য ক্রয় পরিবহনের জন্য ক্রয় পরিবহন নো, যার জন্য খরচ হয়েছে তার উপরে গিয়ে লোডটা পড়বে। আবারও মজুদ পণ্য হিসাব ডেবিট, কারণ তুমি ক্রয়কৃত পণ্যের জন্য যদি বহন খরচ প্রদান করো তাহলে ক্রয়কৃত পণ্যের ব্যয় বাড়বে, যার কারণে তাদের কথা হচ্ছে ব্যয়টা আমি এখনই বাড়াই দিচ্ছি। আবারও মজুদ পণ্য ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভালো। 3 নম্বরের জন্য তাদের কথা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত, এই জায়গাটা তাদের আপত্তি থাকবে। তাদের কথা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট ঠিক আছে, মজুদ পণ্য কিনেছেন, মজুদ পণ্য পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য কিনেছেন, মজুদ পণ্য ফেরত দিয়েছেন, মজুদ পণ্যের পরিমাণ হ্রাস পাবে, মজুদ পণ্য ক্রেডিট, নো ক্রয় ফেরত। দেখো, বার্তাকালীন সময়ের মধ্যে যদি টাকা দেই তাদের কথা হচ্ছে পাওনাদার, নগদান, ক্রয় বার্তা, নো ক্রয় বার্তা হবে না। আমি যদি ক্রয়কৃত পণ্যর টাকা পরিশোধ করতে গিয়ে কোনো টাকা আমি ছাড় পাই, সেই ছাড়ের কারণে আমার মজুদ পণ্যের উপরে লোড কমবে, অতএব মজুদ পণ্যকে আমি ক্রেডিট করব, আমি বার্তা লিখতে রাজি না। তাদের কথা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এগুলো নিয়ে কোনো আপত্তি নাই, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। দেখো, বিষয়টা একটু খেয়াল করো। তার মানে আলটিমেটলি আমরা কি দেখলাম জানো? আলটিমেটলি আমরা দেখলাম যে নিত্য মজুদ পদ্ধতিতে, এটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। আলটিমেটলি আমরা দেখলাম নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, আর ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এই 4টা জিনিসের জায়গায় তারা একটাই শব্দ লিখে, সেটা হচ্ছে মজুদ পণ্য, আর কোথাও কোনো প্রবলেম নাই। এইটুকু যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে আমার মনে হয় আমরা কালান্তিক বা নিত্য মজুদ পদ্ধতি, যদি আমাদেরকে কখনো বলো যে নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা দাখিলা দাও, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের আমার দৃষ্টিকোণ থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা এটা দেখলাম কি, ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ। এবার আসো বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে কি হয়। বিক্রয় করা হলে, নগদে বিক্রয় করলে এটা কালান্তিক।
নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি ধারে বিক্রয় করি সেই ক্ষেত্রে আমার জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আমরা জানি, নগদে করলে নগদান, ধারে করলে দেনাদার। নিত্যদের কথা হচ্ছে যে এটা নিত্য মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতির কথা হচ্ছে যেমন কালান্তিক মজুদ পদ্ধতিতে কি করি, আমি শুধু কত টাকায়, টাকায় শব্দটা মনে রাখবা, আমি কত টাকায় পণ্য বিক্রি করলাম সেটার জন্য আমি জাবেদা দাখিলা দিব। কিন্তু নিত্য মজুদ পদ্ধতির কথা হচ্ছে যে না, আমি এইটুক সংরক্ষণ করতে রাজি না, আমার আরও দরকার, আমার এইটাও দরকার। কত টাকায় পণ্য বিক্রি করলাম, কত টাকার পণ্য বিক্রি করলাম, আমি যেই পণ্যটাকে বিক্রি করলাম সেই পণ্যটার আমার ব্যয় কত টাকা, এই দুটো জিনিস তারা হিসাব রক্ষণ করে। তাৎক্ষণিক তারা বলতে পারে আমার লাভ হয়েছে কত টাকা, এরা কিন্তু বলতে পারবে না। এরা বলবে কখন জানো, একদম বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করতে গিয়ে। এই জন্য এরা কালান্তিক। সারা বছর নাকে তেল দিয়ে ঘুমায়, বছর শেষ হবে তারা চোখে লেবুর রস দিয়ে হিসাব নিকাশ ফাইনাল করবেন। এদের হিসাব নিকাশ ফাইনাল করা খুব সহজ হয়ে যায়, কারণ সে কত টাকায় পণ্য বিক্রি করলো, সেই পণ্যটা তার কেনা ছিল কত টাকায়, টাকার সেই দুটো জিনিস তারা একত্রে হিসাব রক্ষণ করে বলেই তারা বুঝতে পারে যে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে, কত লাভ হয়েছে বা কত লস হয়েছে। তো যার কারণে এই এরা টাকায়ও দিবে, টাকারও দিবে। আমাদেরকেও কিন্তু প্রশ্নে এই দুইটা মূল্যই বলে দিবে। যদি আমাদেরকে নিত্য মজুদ পদ্ধতিতে করতে বলা হয়ে থাকে তাহলে আমরা জাবেদা দিব নগদান বা দেনাদার ডেবিট, নগদান বা দেনাদার ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সাথে সাথে তারা আরেকটা জাবেদা দিবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ যেই পণ্যটা আমি বিক্রয় করলাম সেই পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর মজুদ পণ্য আমার কত টাকার চলে গেল, এই মজুদ পণ্য হিসাব ক্রেডিট। দেখো হিসাবটা কত ফাইনাল। এই মজুদ পণ্য হিসাব ক্রেডিট তারা কিন্তু ফাইনাল বলতে পারবে যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, আমার মজুদ পণ্য কমেছে কত টাকা, এভরিথিং তারা বলতে পারবে। এইটা হচ্ছে কালান্তিক, এইটা হচ্ছে নিত্য। বিক্রয় পরিবহন, যদি বিক্রয় পরিবহন হয়ে থাকে, আমরা কখনো কখনো পণ্য বিক্রি করলে আমরা আমাদের খরচে পৌঁছে দিয়ে থাকি। বিক্রয় পরিবহন প্রদান করা হলে আমরা যেটা নর্মালি লিখি সেইটাই, বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। শেষ। এরা কি করে জানো, এরা একই জাবেদা দেয়, এদের কোনো আপত্তি নাই, এরাও সেম জাবেদা দেবে, বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। এদের শুধু কাজটা কি আমি বলি, এক কথায় বলে দিই বিক্রয়ের ক্ষেত্রে এদের কথা হচ্ছে আমি যখন পণ্য বিক্রি করব তখন বিক্রয় করলাম কত টাকায় আর কত টাকার মাল বিক্রি করলাম দুইটি আমি লিখবো। আবার যদি আমার কাছে কখনো এই মালটা ফেরত আসে সেক্ষেত্রেও আমি দুইটা জিনিস লিখবো, কত টাকায় বিক্রি করা হয়েছিল এবং এই মালটা আমার কেনা ছিল কত টাকার, এই দুইটা জিনিস তারা লিখবে। আর বাকি সব নিত্য এবং কালান্তিক সমান। আসো বিক্রয় ফেরতের জন্য এরা জাবেদা দেবে একটা, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট। দেখো এরা কিন্তু একটা দিবে না, এরা দিবে দুইটা। প্রথমটা ঠিক আছে, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব বা নগদান হিসাব ক্রেডিট। এটা দিল তারা বিক্রয় মূল্যে, বাট মালটা যখন বিক্রি করেছে তখন কেনা দাম কত ছিল এইটার জন্য এই জাবেদাটাকে উল্টে দিবে, এই জাবেদাটাকে উল্টে দিবে। মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, কারণ আবার মজুদ পণ্য বাড়বে। শেষ। দেখো শুধু পার্থক্যটা কোথায়, বিক্রয়ের সময় কালান্তিকে একটা, নিত্যতে দুইটা, পরিবহন ঠিক আছে, বিক্রয় ফেরতের জন্য কালান্তিকে একটা, নিত্যতে দুইটা। 4 নম্বর হচ্ছে বার্তাকালীন সময়ের মধ্যে টাকা পাওয়া গেলে
বার্তাকালীন সময়ে মধ্যে আমি যদি টাকা পাই, যদি আমার দেনাদার আমাকে টাকা দিয়ে থাকে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় বার্তা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরা কি করবে? এরা একই জাবেদা দিবে। দেখো, কোনো পার্থক্য নাই, তাদের আর কোনো ঝামেলা নাই। তাদের ঝামেলা শুধু এই দুইটা, বিক্রি করলে দুইটা দিবেন, ফেরতের সময় দুইটা, বাকি সব কালান্তিক নিত্য সমান। বার্তাকালীন সময়ের মধ্যে টাকা পাওয়া গেলে বার্তা হবে, আর বার্তাকালীন সময়ের পরে টাকা পাওয়া গেলে বিক্রয় বার্তা শব্দ হবে, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের খুব শর্টকাটে এই কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ পণ্যের, ক্রয়কৃত পণ্যের এবং বিক্রিত পণ্যের হিসাব রক্ষণ করার পদ্ধতি। তো আমরা করব কি, আমরা আগামী ক্লাসে আমরা এটার উপরে আমি কিছু লেনদেন ঠিক করে আমরা এটার উপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখি আমাদের কতটুকু তবে তোমরা ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত দেখো। কালান্তিক মজুদ পদ্ধতিটা আমাদের সবার মনে আছে, এটা আমার মনে হয় না নতুন করে কারো কিছু দেখার আছে। তো আমাদের সবচেয়ে বড় জিনিস দেখার হচ্ছে যে আমরা নিত্য মজুদ পদ্ধতিটাকে আমরা তো দেখে নিব যে ক্রয় করার ক্ষেত্রে নিত্য মজুদ পদ্ধতি কোন ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করে, মানে কী কী ক্ষেত্রে তাদের পরিবর্তনটা চলে এসছে। আর বিক্রয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখার বিষয় একটাই, দুইটা, যে বিক্রয় করার সময় দুটো যাবে না, আর বিক্রয় ফেরতের সময় দুইটা যাবে না, একটা বিক্রয় মূল্য, একটা বিক্রিত পণ্যের ব্যয় মূল্যে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।